আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমির শুরুতেই বিএনপি কেবল সংবাদ শিরোনাম। আজ রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দুপুরে সচিবালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর প্রার্থী ঘোষণা করবে বিএনপি। তীব্র লোডশেডিং আর অস্বাভাবিক বিদ্যুৎ বিলের নাজেহাল সাধারণ মানুষ। ব্যবহার না বাড়লেও বিল আগের তুলনায় কয়েক গুণ বেশি আসার দাবি ভুক্তভোগীদের। মেহেরপুর জুড়ে তীব্র সাপ আতঙ্ক। ৩ মাসে ১৫০ মানুষকে সাপে কেটেছে, একজনের মৃত্যু জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এবং বর্ষা এলেই ব্যস্ততা বাড়ে মাদারীপুরের নৌকার কারিগরদের। নৌকা শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশনে ক্ষমতাসীন দল বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবেন। এরই মধ্যে এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমেদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছে ১১ দল। অন্যদিকে ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটা নিশ্চিত হলেও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তার নাম। দুপুর ১২টায় সচিবালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকের পর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানান দলের নেতারা। পরে দলের প্রার্থী মনোনয়ন জমা দিতে বিএনপি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে বলে জানা গেছে। তীব্র লোডশেডিং এর পাশাপাশি অস্বাভাবিক বিদ্যুৎ বিলের নাজেহাল সাধারণ মানুষ। ব্যবহার না বাড়লেও জুন জুলাইয়ে বিল এসেছে বিগত সময়ের কয়েক গুণ। সরকারের তরফে বিলের বিষয়ে অভিযোগ করতে বিদ্যুৎ অফিসে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অভিযোগ নিয়ে গেলে গ্রাহকদের মিটার পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন তহিদুর রহমান তুহি। মানবিক একদিকে তীব্র লোডশেডিং, অন্যদিকে ভুতুড়ে বিদ্যুতের বিলে নাজেহাল সাধারণ মানুষ। ব্যবহার না বাড়লেও বিল বেড়েছে কয়েক গুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে জুন জুলাই মাসের বাড়তি বিদ্যুৎ বিলের ছবি পোস্ট করেছেন। তাদের অভিযোগ বিল এসেছে ২ থেকে ৩ গুণ। একটি মিটারের মার্চ মাসে এখানে বিল ছিল ১৫৫৩ টাকা, ঠিক একই মিটারে মে মাসেও বিল ছিল ২৭৫৯ টাকা, কিন্তু এই বিল জুন মাসে এসে দাঁড়িয়েছে ৫৭৬৫ টাকা। অথচ ভুক্তভোগী তিনি দাবি করছেন যে ঠিক একই রকমভাবে তাদের যে ব্যবহার বিদ্যুতের সেটি ছিল। জুলাই মাসেও কিন্তু ৫,০০০ টাকার কাছাকাছি তাদের বিল এসেছে। আমরা যদি আরেকটি বিলও পর্যালোচনা করি, আমরা দেখতে পেয়েছি সেই বিলটিতেও মার্চ মাসে তাদের ছিল ১৫৯৯ টাকা, মে মাসে ২,৯৭৫ টাকা এবং জুন এবং জুলাই মাসে ৭,২০০ টাকা বেশি কিন্তু তাদের বিল এসেছে। এই বিল নিয়ে এক প্রকার নাজেহালের মধ্যে অবস্থা তাদের। একই অবস্থা কলকারখানাগুলোতেও। পুরান ঢাকার একটি প্রিন্টিং প্রেসের বিদ্যুৎ বিল পর্যালোচনা করে দেখা যায় বিগত মাসগুলোর তুলনায় জুন জুলাইয়ে বিল বেশি এসেছে প্রায় লাখ টাকা, যদিও উৎপাদন বাড়েনি ওই প্রেসের। অতিরিক্ত বিলের বিষয়ে বিদ্যুৎ অফিসে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে সরকার। তবে গ্রাহকরা অভিযোগ দিলেও বিদ্যুৎ অফিস থেকে পরামর্শ দেওয়া হচ্ছে মিটার পরিবর্তনের। ফলে নতুন জালে আটকে যাচ্ছেন তারা। ২-৩ মাস আগে যে বিলটা আসছে তার সেই প্রত্যেকটা বিলে ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা এই মাস বা এর আগের মাসে বেশি আসছে। আমরা এতে পরিত্রাণ পেতে চাই। ডেস্কো অফিসে যাওয়া হয়েছে, ডেস্কো অফিস বলছে যে আপনারা যে ইউনিট ইউজ করেন ওই অনুযায়ী বিল আসছে, যদি সমস্যা মনে করেন তাহলে আপনারা মিটার চেঞ্জ করেন। পোস্টপেইডের মতো বেড়েছে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকদের খরচও। যে টাকায় আগে ১ মাস চলত একই পরিমাণ অর্থে এখন বিদ্যুৎ মিলছে ১২ থেকে ১৫ দিন। ভুতুড়ে বিলের কথা বললেও গ্রাহকরা অভিযোগ নিয়ে কর্তৃপক্ষের কাছে যাচ্ছেন না বলে দাবি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর। বিদ্যুতের ভিতরে বিল, এটা যখন আমরা বলি বিলগুলো নিয়ে আসেন তখন তো বিল নিয়ে আসে না কেউ আমাদের কাছে। জুন মাস থেকে বিদ্যুতের দাম বাড়াইছি আমরা। মার্চ মাসে যে গরম ছিল জুন মাসে সে গরম ছিল না। কিছুদিন আগে আপনাদের এক সাংবাদিক ফেসবুকে দিছিল যে তার বিল ছিল ৩,৫০০ টাকা, ৭,০০০ টাকা। আমার লোক যে
পরীক্ষা করে দেখে আসছে উনি দুটো এয়ার কন্ডিশন চালান, ফ্রিজ আছে, ব্লেন্ডার চালান, এত কিছু চালানোর পরেও পৃথিবীর কোথাও 7,000 টাকা দিয়ে এরকম এত কিছু চালানো যায়। দ্রুত জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধানের মাধ্যমে জনগণের ভোগান্তি কমানোর আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোডের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকারি বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি কথা বলছি তার সাথে। মুশফিক, রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বিএনপি কার নাম ঘোষণা করতে পারে, এ নিয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? মমি, এই মুহূর্তে আমি রাজধানীর মিন্টু রোডে অবস্থান করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলজিআরডি মন্ত্রী তার সরকারি বাসভবনের সামনে কিছুক্ষণ আগেই আমরা এখানে পৌঁছানোর কিছুক্ষণ পরপরই কিন্তু তিনি আসলে বেরিয়ে গেছেন সচিবালয়ের দিকে। মিনিট 5 হলো তিনি বেরিয়েছেন তার বাসভবন থেকে। আজকে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের যে একটা মিটিং রয়েছে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে, সেই মিটিংয়েই তিনি আসলে যোগদান করার জন্য আসলে বেরিয়েছেন। আমরা দেখেছি তাকে প্রোটোকল দেওয়া যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাই সেই বহরে করে তিনি কিন্তু আসলে বেরিয়ে গেছেন। তবে তার সাথে তেমন কোনো কথা হয়নি। আপনি যেটা জিজ্ঞাসা করেছেন যে বিএনপি কার নাম ঘোষণা করতে পারে, আসলে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা না গেলেও আসলে গুঞ্জন শোনা যাচ্ছে বা অনেকেই বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেহেতু আসলে দীর্ঘদিনের দলের পরীক্ষিত নেতা এবং দলের দুঃসময়ে তিনি আসলে বিএনপিকে কিন্তু আসলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই দৃষ্টিকোণ থেকে আরও বেশ কিছু বিষয় বিবেচনাপূর্বক কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই আসলে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া, রাষ্ট্রপতি হিসেবে যে মনোনয়ন সেটা দেওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, কারণ এখনই কিন্তু আসলে একটা মিটিং হবার কথা রয়েছে সচিবালয়ে এই বিষয়ে। আসলে তারপরে কিন্তু আসলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই মিটিং থেকে কিন্তু দলের যারা সিনিয়র আছেন বা স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা কিন্তু আসলে রাষ্ট্রপতির যে মনোনয়ন সেই মনোনয়নের ব্যাপারে আসলে তাদের মতামত দেবেন। তার পরপরই খুব সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামটি আসলে ঘোষণা করা হতে পারে। এরপর আসলে 12:30 থেকে 1টা নাগাদ নির্বাচন কমিশনে কিন্তু আসলে বিএনপির একটি প্রতিনিধি দল গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। তার আগে যেটা আমি বললাম যে তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হচ্ছেন সেটা আসলে নির্ধারিত হবে আজকেই এই মিটিং যে এখন যেটা হবে সচিবালয় সেই মিটিং থেকে, এবং তারপর পরই কিন্তু আসলে নাম ঘোষণা করবেন। দলের যারা নেতাকর্মী আছেন অনেকেই কিন্তু আশা করছেন, যেহেতু যখন আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী ছিলেন বা তারেক রহমান যখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন লন্ডনের নির্বাসনে ছিলেন তখন কিন্তু আসলে দলকে আওয়ামী দুঃশাসনের সময় যখন চলছিল তখন কিন্তু আসলে দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে গেছেন বা নেতৃত্ব দিয়ে গেছেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দীর্ঘ যে বর্ণাঢ্য যে রাজনৈতিক ক্যারিয়ার, এবং তাছাড়া শুধুমাত্র বিএনপি নয় অন্যান্য রাজনৈতিক দল এবং দেশের সাধারণ মানুষের কাছে তার কিন্তু একটা ভালো ইতিবাচক, তার সম্বন্ধে কিন্তু ইতিবাচক একটা ধারণা রয়েছে। এর ফলে আসলে দল এবং দলের বাইরের অনেকেই চাচ্ছেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসলে দেওয়া হবে রাষ্ট্রপতি পদ হিসেবে সেই মনোনয়ন, এবং তিনি আসলে এই পদের যে সম্মান সেই সম্মানটা ধারণ করলে আসলে দলের জন্য যে ত্যাগ তিতিক্ষা ত্যাগ করা সেই ত্যাগী নেতাদের সংখ্যা আরও বাড়বে বিএনপির জন্য বিশেষ করে। যদিও রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়টি আসলে সীমিতকরণই রয়ে গেছে বাংলাদেশে এখনো পর্যন্ত, তবে বিশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু রাষ্ট্রপতির এই পদটি বা তার ক্ষমতা সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সব দৃষ্টিকোণ থেকে, এই সমস্ত দৃষ্টিকোণ থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামটাই বেশি শোনা যাচ্ছে। আর যদি তার নামটি ঘোষণা করা হয় বা তাকে মনোনয়ন দেওয়া হয়, আজকে যে মিটিংয়ে তিনি গেলেন সচিবালয়ে সেখান থেকেই কিন্তু তার যে পদ এলজিআরডি মন্ত্রী হিসেবে এবং দলের মহাসচিব হিসেবে, বিএনপির মহাসচিব হিসেবে যে পদটি রয়েছে সেই পদ থেকে কিন্তু তাকে আসলে পদত্যাগ করতে হবে। এবং আমরা যতটুকু খবর পেয়েছি যদি তার নাম ঘোষণা করা হয়, তাকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে কিন্তু আজকের এই মিটিং থেকেই সচিবালয়ের মিটিংয়েই কিন্তু আসলে তিনি পদত্যাগ করবেন এবং তারপর পরই আসলে মনোনয়নপত্র জমা দেওয়া হবে নির্বাচন কমিশনে। আসলে আমাদের এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। 12:30 থেকে 1টা নাগাদ খুব সম্ভবত আসলে জানা যাবে যে বিএনপির পক্ষ থেকে আসলে রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে। মমি, এই ছিল এখনকার মতো আমার কাছে মিন্টো রোড থেকে সবশেষ খবর। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।
বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের বৈদ্যুতিক বিলবোর্ড ও আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। বিদ্যুৎ বিভাগে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনার কথা জানানো হয়। এতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ে গৃহীত নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে। তবে জরুরি সেবার আওতাভুক্ত খাবারের দোকান, হাসপাতাল ও ঔষধের দোকান এই নির্দেশনার আওতায় বহির্ভূত রাখা হয়েছে। সিলেটের রায়নগরের একটি বাসায় নৃশংসভাবে হত্যার ঘটনায় বাবুল মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ধনাঢ্য ব্যবসায়ী আব্দুস সাত্তার দম্পতি ও তাদের গৃহকর্মীকে গলা কেটে হত্যা করা হয়। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। বুধবার ধনাঢ্য ব্যবসায়ী আব্দুস সাত্তার দম্পতি ও তাদের গৃহকর্মীকে গলা কেটে হত্যা করা হয়। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। ট্রিপল এই খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বাবুল মিয়া হলো যে একজন, সে রং মিস্ত্রির কাজও করে, এই বাড়িতে সে আগে কাজ করেছে এবং সে কষের কাজও করে। প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে আমরা 3টার কিছু আগে পিক করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে জানা গেছে যে সেই হলো এই 3টি খুন করেছে। সাপ আতঙ্কে নির্ঘুম রাত পার করছে মেহেরপুরের সাহারবাটি গ্রামের মানুষ। এক শিক্ষার্থীর মৃত্যুর পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গেল 3 মাসে মাদারীপুরে প্রায় 150 মানুষকে সাপে কেটেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সাপে কাটার পর অনেকে স্থানীয় ওঝার কাছে ছুটছেন। তবে ওঝা নয়, সাপে কাটলে রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। মেহেরপুর থেকে উম্মে রোজিনা ফাতেমার রিপোর্ট, আর জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। রাতে ঘুমের মধ্যেই 7ম শ্রেণীর শিক্ষার্থী জুই খাতুনকে সাপে কাটে। প্রথমে ওঝা, এরপর হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনাম ইনজেকশন দেওয়ার পরেও বাঁচানো যায়নি তাকে। এজন্য চিকিৎসকদের অবহেলাকেই দায়ী করছেন জুয়ের পরিবার। তবে চিকিৎসকরা বলছেন, প্রাথমিক পরীক্ষায় সাপের বিষের উপস্থিতি মেলেনি জুয়ের শরীরে। শুধু ডাক্তারদের কাছে যে কুষ্টি আইনি যাও না, রাজশাহী যাও, তারপরেও আমার ছেলে চলে যেতে পারত। এদিকে এই শিক্ষার্থীর মৃত্যুর পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে সাহারবাটি গ্রামে। প্রতিদিনই সাপের কামড়ের শিকার হচ্ছেন এই গ্রামের মানুষ। সাপে কাটে এসব রোগী যাচ্ছেন ওঝাদের কাছে। যদি কামড়াই, আল্লাহ ভালো করবে, আমি হেল্লা, আমার শুয়ে আমার দুয়াতে ভালো হবে। ওই রোগীটা মারা যাওয়ার পরে ওই এলাকায় দেখা যাচ্ছে যে প্রায় শোনা যাচ্ছে যে অনেক লোককে আর কি সাপে কামড় দিচ্ছে, এবং সেক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে কি সাপ দেখে নেয়। এদিকে স্কুলের শিক্ষক ও চিকিৎসকরা ওঝাদের কাছে হাতুড়ে চিকিৎসা না নিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। যদি পর্যাপ্ত সময় মতো না হয় তাহলে আসলে একটু রিস্ক থেকে যায়। আমার পরামর্শ থাকবে, সাপে কামড়ের রোগী অবশ্যই হাসপাতালে আসবে। কারণ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের প্রত্যেকটা হাসপাতালে অ্যান্টিভেনাম আছে। তারপরেও কখনো যদি শর্ট পড়ে যায়, এমন নির্দেশনা আছে, পার্শ্ববর্তী উপজেলা থেকে আমরা এনে সেটা ব্যবস্থা করব। গেল 3 মাসে মেহেরপুরের 3টি হাসপাতালে 134 জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাদারীপুরে পুরো বর্ষা জুড়ে ব্যস্ত সময় পার করছেন নৌকা তৈরির কারিগররা। সারা বছর বিক্রি কম থাকলেও বর্ষায় চাহিদা বাড়ে নৌকার। তবে নদী, নালা, খাল, বিল ভরাট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে নৌকা তৈরি কারিগররা। তবে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের। মাদারীপুর প্রতিনিধি SM শফিক স্বপনের রিপোর্ট, আর জানাচ্ছেন মাসুদ রানা। করাত, হাতুড়ি, কাঠ নিয়ে নৌকা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মাদারীপুরের কারিগররা। তাদের দক্ষ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে রূপ নেয় একটি পূর্ণাঙ্গ নৌকা। তৈরি করা নৌকাগুলো জেলা শহরে পুরানবাজার, বিসিক, কালকিনি উপজেলার সাহেবরামপুর, ডাসার উপজেলা ভুরঘাটা সহ বিভিন্ন হাটে বিক্রি করা হয়। এছাড়া অনেক ক্রেতা সরাসরি কারিগরদের বাড়িতে এসে নৌকা কিনে নিয়ে যান। তবে সারা বছর বিক্রি কম থাকলেও বর্ষা মৌসুমে বাড়ে চাহিদা। নদী, নালা, খাল, বিল ভরাট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে এই শিল্পের সাথে জড়িতরা। বয়ে রয়েছে সারা বছর, একটু পানি আছে, অনেক কামের একটু চাপ বাড়ছে সামান্য, বুঝছেন। আমরা তো সারা বছর এই করে খাই, মনে করেন আমার তার অন্য কোনো কর্ম নাই। আমাকে প্রায় 9 মাসই বসা থাকি, কারণ দেশের নদী, নালা, খাল, বিল সব ভরাট হয়ে গেছে, শুকিয়ে গেছে, এখন আর এরকম চলে না। তবে এখন একটু চাপ, এখন ওই যে দেখা গেছে চর অঞ্চলে কিছু নেয়,
ওতেই একটু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করা লাগে। নৌকা তৈরি কারিগরদের সার্বিক সহযোগিতায় কথা জানালেন মাদারীপুর ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। বর্তমানে খাল বিলের পরিমাণটা কমে গেছে, সেই রকম মানুষ এখন নৌকা ওইভাবে চড়েও না। তো তারপরেও যদি উদ্যোক্তারা নিজেরা আসে যে তারা এই পেশায় থাকবে এবং আমাদের সহযোগিতা যদি চায়, আমাদের নিয়ম অনুযায়ী আমরা তাদের পাশে থাকবো। কারিগরদের প্রত্যাশা, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে হারিয়ে যেতে বসা এই শিল্প আবারও ফিরে পাবে তার পুরনো ঐতিহ্য। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউরোপের আকাশে দেখা মিলল এক বিরল মহাজাতিক দৃশ্য। 100 বছরেরও বেশি সময় পর স্পেন থেকে দেখা গেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরল রেখায় চলে আসায় কিছু সময়ের জন্য অন্ধকারে ঢেকে যায় স্পেন ও পর্তুগালের বিস্তীর্ণ এলাকা। বিরল এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে জড়ো হন প্রায় 5 লাখ পর্যটক। অন্যদিকে যুক্তরাজ্যের লন্ডনে রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচ থেকেও দেখা গেছে আংশিক সূর্যগ্রহণ। আইসল্যান্ড থেকে শুরু হয়ে পর্তুগাল ও স্পেন পেরিয়ে ভূমধ্যসাগরের ওপর শেষ হয় শতাব্দীর অন্যতম সেরা এই আলোকছটা। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে এখনও অভিযান চলছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পে এ পর্যন্ত 265 জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও 496 জন। সরকার দুর্গত এলাকাগুলোতে জরুরি ত্রাণ ও চিকিৎসা সেবা পাঠাচ্ছে। উদ্ধার কাজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক ও অন্যান্য অবকাঠামো সচল করার জন্য কাজ চলছে। গত সোমবার কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কম্পন পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়। কালি, পেরেইরা, মানিজালেস ও কিবদোর মতো শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত আছে কিনা তা খুঁজে দেখতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন উদ্ধারকারীরা। খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে 24টি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগের একটি টহল দল। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়। বন বিভাগ জানায়, বুধবার সন্ধ্যায় চেঙ্গি স্কয়ার এলাকায় রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে অভিযানে 5 বস্তা 24টি গুইসাপ উদ্ধার করেছে। উদ্ধার হওয়া গুইসাপগুলোর মধ্যে 14টি মৃত অবস্থায় পাওয়া যায়। জীবিত সাপগুলো বন বিভাগের হেফাজতে নেওয়ার পর আলুটিলার গভীর অরণ্যের নিরাপদ স্থানে অবমুক্ত ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। মৃত গুইসাপগুলো মাটিতে পুঁতে ফেলা হয়। শেরপুরের ঝিনাইগাতিতে নিখোঁজের 8 দিন পর বিল্লাল হোসেন নামের এক ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পূর্ব গজারিকুড়া এলাকায় রঞ্জনা খালের পাড়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য 19 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ঝিনাইগাতি থানার ওসি SM নূর মোহাম্মদ। নিহত বিল্লাল হোসেন উপজেলার জারুলতলা এলাকার জুলহাসের ছেলে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডারউইন টেস্টের দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে টাইগাররা। দলীয় 74 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা। শেষ খবরে পাওয়া পর্যন্ত জিতের সংগ্রহ 5 উইকেটে 150 রান। মারারা ওভালে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। ডানহাতি পেসার ফেরান 2 ওপেনার ট্রাসিস হেড ও জেক ওয়েদারাল্ডকে। এরপর মার্নাস লাবুনেসকে ফেরান ইবাদত হোসেন। আর ব্যক্তিগত 13 রানে ক্যামেরন গ্রিনকে থামান তাসকিন আহমেদ। ভঙ্গুর ব্যাটিং লাইন আপ মেরামতের জন্য লড়েছেন স্টিভেন স্মিথ। তাকে সঙ্গ দিচ্ছেন উইকেট কিপার ব্যাটসম্যান অ্যালেক্স পেরি। বাবাকে হারানোর শোক নিয়ে মাঠে ফিরলেন লিওনেল মেসি। তবে তার আবেগঘন প্রত্যাবর্তন রুখতে পারেন ইন্টার মায়ামির বিদায়। লিগস কাপে মেক্সিকান ক্লাব লিওনের কাছে 3-2 গোলে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে মেজর লিগ সকারের দল। বিরতির পর মাঠে নামেন আর্জেন্টাইন কিংবদন্তি। যদিও 42 মিনিটে গোল করে মায়ামিকে এগিয়ে দেন ড্যানিয়েল পিন্টার। বিরতির পর লিওনেলকে সমতায় ফেরান আর্সিলা। এরপর ব্রাইটের গোলে আবারও এগিয়ে যায় মায়ামি, কিন্তু ডোমিঙ্গেসের গোলে সমতায় ফেরার পর
আর্সিলার গোলে জয় নিশ্চিত হয় লিওনের। এতে 2023 সালের পর এবারই প্রথম গ্রুপ পর্ব থেকে বিদায় নিল মায়ামি। টানা দ্বিতীয়বার উইফা সুপার কাপ জিতল পিএসজি। সালজবুর্গের ফাইনালে ফরাসি চ্যাম্পিয়ন 2-1 গোলে হারালো অ্যাস্টন ভিলাকে। শুরুতেই এগিয়ে যায় পিএসজি। ম্যাচের 20 মিনিটে গোল করেন কাভারাৎসকেলিয়া। পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি ভিলা। প্রথমার্ধের শেষ দিকে ইংলিশ ক্লাবটি সমতায় ফেরান মাজো। এরপর দ্বিতীয়ার্ধে আবার লিড নেয় পিএসজি। 61 মিনিটে জয় সূচক গোলটি করেন দেজিরে বন। এই লিড ধরে রেখে শিরোপা নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। গতবার আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যামের বিপক্ষে ট্রাইব্রেকার জিতেছিল পিএসজি। এবার জিতল সরাসরি। এই শিরোপার জয় নতুন মৌসুমে আত্মবিশ্বাস বাড়াবে লুইস এনরিকের দলের। নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন কোচ হলেন সাবেক বার্সেলোনার তারকা জাভি হার্নান্দেজ। রয়টার্স জানায় 46 বছর বয়সী এই স্প্যানিশ কিংবদন্তির সঙ্গে 2030 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে ডাচ ফুটবল ফেডারেশন। রোল্যান্ড কোম্যানের স্থলাভিষিক্ত হলেন সাবেক বার্সা কোচ। বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় নেদারল্যান্ডস। এরপরই পদত্যাগ করেন কোম্যান। প্রায় অর্ধ শতাব্দীর মধ্যে প্রথম বিদেশি বংশোদ্ভূত কোচ পেল ডাচরা। উল্লেখ্য, ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে 2010 বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। স্প্যানিশ দলের অন্যতম তারকা ছিলেন জাভি নিজেই। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আজ রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দুপুরে সচিবালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর প্রার্থী ঘোষণা করবে বিএনপি। তীব্র লোডশেডিং আর অস্বাভাবিক বিদ্যুৎ বিলে নাজেহাল সাধারণ মানুষ। ব্যবহার না বাড়লেও বিল আগের তুলনায় কয়েক গুণ বেশি, দাবি ভুক্তভোগীদের। মেহেরপুর জুড়ে তীব্র সাপ আতঙ্ক। 3 মাসে 150 মানুষকে সাপে কেটেছে। একজনের মৃত্যু জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এবং বর্ষা এলেই ব্যস্ততা বাড়ে মাদারীপুরের নৌকার কারিগরদের। নৌকা শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।